এটাও আমার শোনা এবং আমাদের এই এলাকার ঘটনা, ঠাকুরগাঁতেই। তো যার কাছে আমি শুনছি তিনি ওনার লাইফে এটা ঘটেছে। তো উনি যখন বললেন তো বললো যে এটা যুদ্ধের আগের ঘটনা, মানে 71 আগে ঠাকুরগাঁর অবস্থা। তো তখনও আমাদের ঠাকুরগাঁর যে ব্রিজ গুলো ছিল, বড় বড় টাঙ্গন নদীর উপরে যে ব্রিজ, তখন সেটা হয়নি। আচ্ছা। তো ওনার নাম হলো খোকা, আর ওনার একটা ফ্রেন্ড ছিল, ওর নাম হলো সুবল, একজন হিন্দু একজন খ্রিস্টান আর কি। তো দুজনে খুব ভালো ফ্রেন্ড। তো দুইজনের ফ্রেন্ড হওয়ার পর তো যে কোনো কাজ একসাথে করে। তো একদিন দুজনে ভাবলো যে ঠিক আছে আমরা মাছ মারবো। তো মাছ মারবো, তো ঠিক আছে। তো সুবল আর খোকা প্ল্যান করে যে মাছটা মারবো ফজরের আগে আগে বা পরে পরে, এই সময়টা তো ওই সময়টা মাছ ভালো থাকে বা পাওয়া যায় বেশি। তো বলছে ঠিক আছে তাহলে তুই ডাকি দিস আমাকে, আমি তো টের পাই না, তো তুই আমাকে ডাকি দিস, একসাথে আসবো মাছ মারতে। আচ্ছা ঠিক আছে তাহলে আমি তোকে ডাকবো। তো সুবলের বাসায় গেল এবং খোকার বাসায় চলে গেছে। তো রাতের বেলা খোকার বাসায় সুবল আসে নক করতেছে যে খোকা উঠ, সকাল হয়ে গেল, তুই এখন উঠিস না, মাছ মারবি কখন? তো বলছে আচ্ছা ঠিক আছে আমি আসতেছি। তো খোকা রেডি হয়ে বের হয়। তো সুবলও মোটামুটি রেডি আগে থেকেই। তো ওরা মাছ মারতেছিল, ঠেলা জাল বলে আমাদের দিকে, মানে ঠেলে ঠেলে যে মাছটা মারে। তো দুইজনে মিলে বের হয়েছে। তো যে খোকা ও হলো মাছ মারার যে ভান্ডটা সেটা রাখে, সেটাকে আমাদের দিকে খালই বলে, বাঁশের। তো ওই খালই খোকার হাতে, আর মানে যে সুবল সে হলো জাল ধরে আছে। তো দুজনে মাছ মারতে গেছে ব্রিজ যেখানে এখন হয়েছে ঠিক ওই জায়গাতেই। মাছ মারতে মারতে মানে জাল ঠেলতে ঠেলতে চলে যাচ্ছে সামনে। তো সামনে আবার পোস্টমর্টম রুম, মানে আমাদের ওখানে, এবং সেখানে জঙ্গলও আছে, শিমুল গাছ আছে, এবং বেশ ভয়ানক এবং ভুতুরে পরিবেশ। দিনের বেলাতেই যে কেউ গেলে মানে ভয় পাবে। তো সেখানে তারা তার মানে ওইদিকেই জাল ঠেলতেছে সুবল। তো ধীরে ধীরে ওইদিকে যাচ্ছে, ওই পোস্টমর্টম রুমের দিকে। তো যত মানে মাছ মানে জাল ঠেলতেছে, তো মাছ উঠতেছে প্রচুর, ছোট ছোট মাছ, এই যে আপনার চেলা মাছ টাইপের, কিন্তু কোনো মাছেরই মাথা নাই। আচ্ছা। তো এটা খোকা প্রথমে বুঝতে পারেনি, তো উনি বুঝতে পারলো অনেক পরে। তো উনি দেখতেছে যে ওই মাছ মারতেছে ঠিক, কিন্তু মাছের মাথা নাই। তো উনি ব্যাপারটা তো কি ব্যাপার, মাথা নাই কেন? তারপর ভাবতেছে যে নদী তো, কোথাও হয়তো বা এমন হইতে পারে কোনো জায়গায় বিষক্রিয়া হয়েছে বা কোনো ঝামেলা হয়েছে, অথবা মাথা নষ্ট হয়ে গেছে। তো যার কারণে সে আর সেই খুব বেশি একটা মানে গুরুত্ব দিচ্ছে না। তো পরবর্তীতে মাছ মারতে মারতে যাচ্ছে। তো দেখতেছে যে সুবল যত আগাচ্ছে মাছ তত বেশি পাচ্ছে, কিন্তু মাছগুলো যে এখানে রাখতেছে সেইখানে কিন্তু অর্ধেকও ভরেনি। আচ্ছা। কিন্তু যে পরিমাণে মাছ তারা এর আগে মারছে বা সংগ্রহ করছে, সে পরিমাণের মাছ দিয়ে এরকম 3-4টা খালই ভর্তি হয়ে যেত, হয়ে যাওয়ার কথা, কিন্তু হচ্ছে না। এটা কিন্তু খোকার মাথায় লাগছে যে কি ব্যাপার, এরকম কেন হচ্ছে। একে তো মাছের মাথা নেই, 2 নাম্বার হলো যে মাছ রাখতেছি, মাছ যাচ্ছে কোথায়। তো ব্যাপারটা নিয়ে সে খুব মানে একটু চিন্তা করতেছে, কিন্তু সুবলকে কিছু বলে না, কারণ রাতের বেলা আবার এমন একটা জায়গায়। তো সুবল কিন্তু সুবলের মতো মাছ মারিয়ে যাচ্ছে, ও ওর মতো করে যাচ্ছে। তখন খোকা বলতেছে যে সুবল আমি আর মাছ মারবো না। তো বলছে তুই মারবি না কেন? তো বলছে না আমি মারবো না, যা মাছ হয়েছে এটাই হবে, তুই মারলে মার, আমি যদি মারতে চাস তো মার, আমি চলে যাবো। তো বলছে যে না দাঁড়া, মাছ মারি। তো সুবল এদিকে জাল ফেলতেছে, খোকা আবার পিছন দিকে হাঁটা দিছে, মানে হাঁটতেছে। তো হাঁটতে হাঁটতে খোকা একেবারে রাস্তার কাছাকাছি চলে গেছে। ওই সময় সুবল পিছনের দিকে জাল উঠা দেখে যে ও নাই। তারপরে ও নাকি মানে জোরে লাউডলি বলতেছে যে তোর ভাগ্য অনেক ভালো যে তুই আজকে আমার হাত থেকে বাঁচে গেলে। তো আমাদের দিকে একটা প্রথা আছে এরকম যে বাসার মধ্যে বা মানে বাবা মা হোক বা অন্য যারা মানে গৃহিণী থাকে, তারা ওই যে অন্যান্য মহিলাদেরকে যে কোনো জিনিস চাইলে দিয়ে দেয়, যেমন মানে কারো মরিচ বা হলুদ বা শাক, এটা সেটা, মানে নিত্য প্রয়োজনীয় জিনিস চাইলে যে দেয়, তার প্রতি মোটামুটি সবাই সন্তুষ্ট থাকে। তোর মা ছিল সেরকম। তো বলছে তোর মার কারণে তুই আজকে বাঁচে গেলি, না হলে তুই আজকে এনতে যেতে পারতি না। তো খোকা তো এই কথা শুনে প্রচন্ড ভয় পেয়েছে এবং সে খুব দ্রুত হাঁটে আগে সুবলের বাসায় গেছে। তো যায় ভাবছে যে সুবলের মাকে বলবে যে এই ঘটনা। তো যায় দেখে যে ওরা কেবল ঘুম থেকে উঠতেছে। তো যা বলছে যে আন্টি সুবল কই? বলছে ও তো ঘুমাচ্ছে ওর রুমে। তো বলছে ঘুমাচ্ছে মানে ও যে আমাকে সকালে ডাকলো? তো বলছে না সুবল তো উঠেই নেই। তো সুবলকে ডাকে উঠাইলো, কি রে তুই আমাকে ডাকলি? বলছে না আমি তো যাইনি। তো আমাকে তাহলে নদীতে নিয়ে গেল কে? তো বলছে কি জানি। তখন সবকিছু বললো। তখন বলতেছে যে তাহলে এটা ব্যাপারটা অন্যরকম, এবং যিনি মানে এটা ভিকটিম সেই আমাকে বলছে এবং তিনি এখনো বেঁচে আছেন।
এটা কোন জায়গায় বলছেন এটা আপনি? ঠাকুরগাঁও জেলায়, ঠাকুরগাঁও জেলার কোন শহরে টাঙ্গন নদীর পাড়েই আমাদের বাসা, আচ্ছা। কলেজ পাড়াতে। তো কলেজ পাড়াতেই ওনারা থাকেন, কলেজ পাড়াতে এই ঘটনা। ওকে, সো এই ছিল ঘটনা। আচ্ছা, লাস্ট আপনার যে ঘটনাটা সেটা তখন আপনার ইউনিভার্সিটি? হ্যাঁ, আমার ইউনিভার্সিটিতে আমার হলের ঘটনা। হলের ঘটনা কি হয়েছিল সেটা? সেটা হলো যে আমি যখন সেকেন্ড ইয়ারে পড়ি তখন ফার্স্ট ইয়ারে সাধারণত আমরা রুম পাই না উপরে, মানে নিচে থাকতে হয়। সেকেন্ড ইয়ার থেকে আমরা দোতলা থেকে 3 তলা 4 তলা আমরা রুম পাই। তো আমি যখন সেকেন্ড ইয়ারে রুম পাইলাম, তো ফার্স্ট রুম নাম্বারটা আসলে বলা ঠিক হবে কিনা, না দরকার নেই, তো মানে অনেকে হয়তো ভয় পাবে। তো যাই হোক, আমি রুম নাম্বারটা বলছি না। তো ওই রুমে আমি উঠি ফার্স্ট। তো রুমে উঠার পরে তো আমি কখনই জানতাম না যে এই রুমে একটা বড় ভাই ছিলেন। আমরা আসলে ব্যাচ কাউন্ট করি তো ইউনিভার্সিটিতে, তো আমরা 36 ব্যাচ, তো 26 ব্যাচের বড় ভাই সুইসাইড করছে। আচ্ছা, তো এটা আমরা কখনই জানতাম না এবং আমাদের কেউ বলেও নেই। তো নর্মালি আমাদের যখন ভ্যাকেন্ট হয়, মানে ভ্যাকেশন বলতে ঈদের ভ্যাকেশন গুলোতে সবাই বাসায় চলে যায়। আচ্ছা, তো আমাদের ওইবার ঈদের ভ্যাকেশন চলতেছে, তো সবাই চলে গেছে। আমি নর্মালি একটু দেরিতেই যাই, ঈদের 1 দিন 2 দিন আগে। তো আমি আসি হলে। তো ঈদের সম্ভবত 2 দিন বাকি আছে। তো এরকম সময়ে তো একেবারে নাই বললেই চলে হলে ছেলে। তো আমি আছি যেখানে, আমি ওই ব্লকে একাই, 2 তলাতে। তো আমি একাই। তো এরকম হয়তোবা গোটা হলে 4-5 জন আছে। আচ্ছা, তো আমি আসি, তো আমার রুমে আমি ঘুমাইছি, মানে যেভাবে থাকি আর কি। তো রাতে ঘুমাই গেলাম। তো হঠাৎ করেই তখন সম্ভবত 1:30 থেকে 2টা বাজে। তো দরজায় মানে নক করতেছে খুব জোরে। মানে আমাদের যে ফ্রেন্ডরা আরেক ফ্রেন্ডের রুমে গিয়ে শয়তানি করে যেমন জোরে জোরে মানে হাত দিয়ে করার জন্য আমরা করি, যেটা সেরকম করতেছে। 3-4 বার নক করলো। তো নক করার পরে তো আমি ভাবছি অন্য কেউ, তো কে এখন হবে, এখন তো এমনি ভ্যাকেশন কেউ নাই। তো আমি ভাবছি আমাদের কোনো ফ্রেন্ড হয়তো বা অন্য হলের, তো আসছে হয়তো বা ডিস্টার্ব করতেছে। তো আমি খুব বিরক্ত হয়েছি এবং মানে উঠে বলছি কে, তো কোনো শব্দ নেই। 2-3 বার বলছি, কোনো শব্দ নেই। তো তারপর আবার ঘুমাইছে, মানে খুব বিরক্ত হয়েছে নিজে। তো এটা সম্ভবত আরো 10-15 মিনিট পরে যখন আবার ঘুমটা চলে আসছে আমার চোখে, আবার সেম নক। ওকে, তো এইবার আমি ভাবলাম যে না, এবার উঠি, মনে হয় কেউ শয়তানি করতেছে, আমি থ্রেট দিব, এরকম একটা মনোভাব নিয়ে উঠছি। দরজা খুলে দেখি কেউ নাই আবারও। হ্যাঁ, মানে দরজা খুললাম যখন, তখন দেখি বাইরে কেউ নাই, কত নক করতেছে। ওকে, তো এমনি হলে কেউ নাই, আমরা মানে সবাই চলে গেছে, আমি একা রুমে, তার মধ্যে এই অবস্থা। তো আমি একটু ভয় পাইছি। ভয় পাওয়ার পরে রুমে গেলাম, যাই বিছনায় বসে আছি, বসে চিন্তা করতেছি যে আচ্ছা কি এটা শুনলাম। তো তার ভাবতেছি যে আমি তাহলে ওয়াশরুমে যাই, ওয়াশরুমে রাতে ফ্রেশ হয়ে ঘুমায় পড়ি, সকালবেলা মানে চিন্তা করবে কি। তো রাতে চিন্তা করলে ভয় লাগবে, এই জন্য আর চিন্তা না করে আমি ওয়াশরুমে গেলাম। তো সাথে আমার টর্চ নিছি একটা পকেটে, যে যদি কারেন্ট চলে যায় এমনি হ্যাঁ জ্বালাবো। আর আমাদের হলে মাঝে মাঝে দেখা যাচ্ছে যে এখানকার লাইট ফিউজ ওখানকার পাওয়া যাচ্ছে না, এরকম হয়। তো আমি ওই টর্চ নিয়ে হাঁটতে হাঁটতে গেলাম সামনে। তো যাই ওয়াশরুমে ঢুকবো, তো দেখতেছি ঝর্ণা চলতেছে। তো ঝর্ণা চলতেছে, আমি ভাবছি নতুন কেউ আসছে, তাহলে ওই শয়তানি করছে আমার সাথে, আসলে গোসল করতেছে। তো আমি বললাম কে আসলো, তাহলে ভালোই হলো, 2 জন আছি। তো আমি ওই আমাদের ওয়াশরুমে যে বাথরুম গুলো আছে ওগুলা ওই বাহির থেকে দেখা যায় যে ভিতরে কে। তো আমি ওখান থেকে উকি দিলাম যে ভিতরে কে আছে দেখি। তো উকি যখন দিছি তখন দেখতেছি যে ভিতরে ঝর্ণা চলতেছে লাগানো ভিতর থেকে, কিন্তু ভিতরে কেউ নাই। তো যখন দেখছি ভিতরে কেউ নাই, তখন তো আমার মানে মানে গোটা শরীরে মানে ঝাঁকি দিয়ে ওই লোমগুলো দাঁড়া হয়ে গেল। তখন আমার কাছে মনে হলো যে মানে খুব মানে ভয় পেয়ে গেলাম। তো তাড়াতাড়ি করে আবার রুমে গেলাম, রুমে যে দরজা লাগাই দিয়ে তো লাইট জ্বালা রাখলাম। লাইট জ্বালা রেখে ভাবলাম যে এইভাবেই থাক, লাইট জ্বালানো থাক। তো লাইটটা জ্বালা দিয়ে শুয়ে আছি। তো টর্চ আমার পাশেই রাখছি, শুয়ে আছি। তো আমার ঘুমের মধ্যেই হঠাৎ করে আমাকে কে যেন ডাকলো গায়ে হাত দিয়ে, এবার ঝাঁকি দিল। তো যখনই আমি এটা মানে বুঝতে পারলাম যে আমাকে কেউ ঝাঁকি দিছে, তা আমি একেবারে মানে ঘুমের মধ্যে অনেকে চমকে উঠে যেভাবে, আমিও চমকে উঠে একেবারে বিছানায় বসে পড়ছি। তো বসে এদিক ওদিক তাকাই দেখি কেউ নাই। আচ্ছা, কেউ নাই। তো মানে এমনি একের পর এক মানে এরকম হচ্ছে। তো আমার কাছেও খুব ভয় লাগতেছে। তো ভয় যখন লাগতেছে, তো আমি ভাবতেছি যে কি হইলো। তো আবার ভাবতেছি মনে মনে ভয় হইলো নাকি, যে আগে এরকম ভয়ের কিছু হয়েছে এই জন্য ভয় লাগতেছে, মানে হয়তো আপনার ততক্ষণে মোটামুটি আপনি ভয় পেতে শুরু করে দিয়েছেন। হ্যাঁ, বা ব্রেন এরকম অনেক সময় হয়। তা আমি আবার শুয়ে পড়ছি। শুয়ে পড়ার পর মানে যখন শুয়েছি, তখন দ্বিতীয়বার
মানে যখন আবার ওই চোখ বন্ধ হয়ে আসছে তখন সেম আবার একই ভাবে আমাকে গায়ে কে যেন টাচ করছে। টাচ করলে এবার আমি আবার উঠছি, উঠার পরে রুমে দেখলাম কেউ নাই। তো তাতে দরজা খুলছি, বাইরে দেখি যে আমার জানালা একটা সাদা বিড়াল বসে আছে। তো আমাদের জানালাগুলো হলের দুইটা পার্ট, একটা উপরে একটা নিচে, নিচের পার্টে বসে আছে। তো যখন এটা দেখলাম তখন আমি ওখানে কাঁপে উঠছি দেখার পরে। তো দেখার পরে যখন কাঁপে উঠছি তখন আমার মানে কি করব কি নাই, আবার মানে ভাবতেছি বিড়ালটাকে মানে তাড়া দিব কিনা, আবার ভাবতেছি যে না যদি অন্য কিছু হয় তো ব্যাপারটা আবার আমার উপরে অ্যাটাক করবে। তো আমি আর কিছু না করে দরজা লাগাইতে ভিতরে আসলাম, মানে ভিতরে বসলাম। বসার পরে ভাবলাম যে না এইভাবে থাকা যাবে না। তো আমি নর্মালি শুনছি যে কোনো সমস্যা হইলে যেমন মশারি, তারপর লোহা, তো এই টাইপের জিনিসগুলো, আগুন, এগুলো ওরা ভয় পায়। তা আমি তাড়াতাড়ি মশারি টাঙাইলাম, কারণ মশারি টাঙানো ছিল না তখন। তো মশারি টাঙাইলাম, টাঙানোর পরে ঘুমাইতে যাবো তখন আমার মানে ওয়াশরুমটা খুব মানে মানে যাওয়া ফরজ হয়ে গেল, এরকম যেতেই হবে। তো ভাবলাম যে এখন তো টয়লেটে যাবোই, তো কি করা যায়, মানে ভয় লাগতেছে খুব, কাউকে নিয়ে যে যাবো সেই অবস্থাও নাই, ডাকবো কাউকে সেই অবস্থাও নাই। তো আমার টর্চটা নিলাম, টর্চ জ্বালায় জ্বালায় যাচ্ছি। তো গিয়ে আমার মানে টয়লেটে ঢুকছি, ঢুকার পরে দরজা যখন লাগাই দিছি, আমি বসছি নিচে, বসার পরে মানে বসেই তো আগে টেপটা মানুষ মানে অন করে দেয়। তা আমি যখনই টেপটা অন করতে গেছি দেখি যে বদনাটা ওখানে নাই। তো বদনাটা নাই, বাম পাশে দেখি বাম পাশে বদনা, তো আবার টানে নিয়ে ওখানে দিছি, আবার দিচ্ছি, বদনাটা নাই। মানে বদনাটা চলে যাচ্ছে এই পাশে, মুভ করতেছে এই পাশ থেকে ওই পাশে, এই পাশ থেকে ওই পাশে। তো বদনাটা যখন মুভ করতেছে আমি মানে ওই জায়গায় মনে হচ্ছে আমি সেন্সলেস হয়ে যাব, মানে ওর মধ্যেই। এখন আমি যে জোরে চিল্লান দিব, রুমে ওই ইয়ার তো দরজা লাগা টয়লেটের, তো কেউ তো আমাকে যে উদ্ধার করবে সেটা পারবে না। তো ভয়ও লাগতেছে, আবার ভাবতেছি যে না সাহস করে নিজেকেই সব করতে হবে, কারণ কেউ নাই, বাঁচতে হইলে আমাকেই বাঁচতে হবে। তো বাঁচার তাগিদে তখন আমি মানে নিজে সাহস করে ওই টর্চটা জ্বালায় দরজা খুলে বাইরে আসছি। আসার পরে মানে গান গাওয়ার চেষ্টা করতেছি জোরে জোরে, কিন্তু ভয়েস মানে ওইভাবে হচ্ছে না, মানে খুব মানে ভয় পাচ্ছি। হ্যাঁ, এবং হলো যে মানে গাও শিউরে উঠতেছে। তো এইভাবে করে আমি রুমে গেলাম, রুমে যাওয়ার পরে দরজা লাগাই দিলাম, দিয়ে আমি মানে মশারির মধ্যেই ঢুকে ঘুমাইলাম, মানে এমনি মানে দুই একটা সুইরাটরা পড়লাম। তারপরে মানে ঘুম থেকে সকালবেলা যখন উঠলাম, উঠার পরে আমি আগে সবার আগে গেছি আমাদের যে গার্ড মামা আছে ওনাদেরকে বলতে যে আচ্ছা মানে এই রুমে এরকম কোনো ঝামেলা আছে কিনা বা কোনো সমস্যা হয় কিনা। মানে অনেক হলেই আছে এরকম যে ওই রুমগুলো বন্ধ করে রাখে, অথরিটি খোলে না। তো আমি জিজ্ঞেস করার পরে বলছে হ্যাঁ মামা, ওখানে তো এরকম 26 বছর একটা বড় ভাই আপনাদের এই করছিল, এইভাবে মারা গেছে। তো তারপর তো আমার খুব ভয় লাগলো এবং ভাবলাম যে না এখানে থাকা যাবে। আচ্ছা, গলায় দড়ি দিছে ফ্যানের সাথে। আচ্ছা, ওকে। দেশের বাসা হলো ঠাকুরগাঁও জেলা, বাংলাদেশের মানে উত্তরে বলা যায় এবং প্রত্যন্ত অঞ্চল বলা যায়, মফস্বল শহর। তো আমাদের বাসা শহরেই, কিন্তু আমার দাদার বাসাটা শহর থেকে একটু দূরে। আচ্ছা। তো ওই জায়গাটা ঠাকুরগাঁও থেকে এমন একটা জায়গা, ব্যাকওয়ার্ড জায়গা, যে বাস বা অন্য কোন যানবাহন সেরকম চলাচল করে না, খুব কম। তার মধ্যে কিছু দূর যেতে হয় বাসে, তারপরে ভ্যানে, তারপরে রিক্সায়, তারপরে বাসের সাঁকো, তারপরে হেঁটে, মানে খুবই যোগাযোগ ব্যবস্থা খারাপ। আচ্ছা। তো সে জায়গায় মানে আমার ফুফাতো বোনের বিয়ে হয়েছে ওই জায়গাটাতে, আমার দাদা বাসাও পাশেই। তো যখন আমি ওই আমার ফুফাতো বোনের বাসায় মাঝে মাঝে বেড়াতে যাই, তো যেবার আমি এই ঘটনাটা শুনছি, তো সেইবার আমি গেলাম বেড়াতে, গিয়ে ওনাদের আমার ফুফাতো বোনের বাড়ির পাশেই একজন ভ্যান চালক থাকতেন। তো ওই ভ্যান চালকের সাথে আমার পূর্বে এমনি পরিচয় ছিল যে তিনি ভ্যান চালান। তো এবার গিয়ে দেখি যে উনি বসে থাকেন মিনস হলো যাচ্ছে না বা কাজ করতেছে না। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি কি ভ্যান চালাচ্ছেন না বা চালা ছেড়ে দিচ্ছেন? তো উনি বলছেন যে না আমি চালাই, তো এখন খুব কম। তা আমি বললাম কি কারণে? বলছে এমনি কিছু কারণ আছে। তো কি কারণ? তো আমি বেশ বলার পরে তো উনি মানে বলতে চাচ্ছেন এরকম এটা। তারপরে উনি বললো যে উনি ওই আমি যেবার শুনি তার কিছুদিন আগে, 6 মাস বা 1 বছর আগে, ওইখানে ওই এলাকার একজন লোক মানে মিসিং হয়ে গেছে মিন্স খুঁজে পাওয়া যাচ্ছে না। তো খুঁজে পাওয়া যাচ্ছে না, সবাই খুঁজতেছে। তো এই খোঁজাখুঁজির মধ্যে প্রায় আপনার 1 দিন পরে একটা ব্রিজের পাশে লাশটাকে পাওয়া গেল। তো লাশটাকে যখন পাওয়া গেল উল্টো অবস্থায় ছিল লাশটা। তো যেহেতু এটা মানে অপ্রত্যাশিত বা অনাকাঙ্ক্ষিত একটা মৃত্যু, এই জন্য এটা অবশ্যই পুলিশ কেস হবে, মানে কেস হবে, বা পুলিশ ছাড়া এই লাশটাকে উঠানো
বা হ্যান্ডেল করাটা ঠিক হবে না। রাইট। তো এই জন্য ওনারা এলাকাবাসী সবাই পুলিশকে ইনফর্ম করছে। এখন ওই জায়গাটা এমন দূর, হয় দিনাজপুর থেকে পুলিশ যেতে হবে অথবা ঠাকুরগাঁ থেকে পুলিশ যেতে হবে, কিন্তু দুইটাই অনেক দূর। তো পুলিশকে ইনফর্ম করার পরে পুলিশ যেতে যেতে এবং ওটা উঠাইতে উঠাইতে দুপুর পার হয়ে আসরের কাছাকাছি সময় হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পরে যখন উঠানো হলো, তো সাধারণত যারা সাহসী ভ্যান চালক তাদেরকে দিয়েই লাশ বহন করা হয়। তো এই ওখানে যারা ভ্যান চালায় বা এর আগে এই লাশ টাশ বহন করছে এরকম লোকদেরকে বলা হলো যে আপনারা এটাকে নিয়ে দিনাজপুর পোস্টমর্টম করতে নিয়ে যাওয়া হবে, তো দিনাজপুরে থানায় নিয়ে চলেন। তো ওনারা বলছে যে না ভাইয়া আমি যাব না। কেন? এই আসর হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, এই সময় তো লাশ নিয়ে যাওয়াটা ঠিক হবে না, তো আমি যেতে পারতেছি না, আপনারা অন্য কোনো ভ্যানওয়ালাকে দেখেন। তো আমি যে ভ্যানওয়ালার মানে কথা বলছি, তো উনি ওই সময় নতুন ভ্যান চালক, জাস্ট কয়েকদিন হলে ভ্যান চালা শুরু করছে। তো সাহস খুব, ইয়াং ম্যান, এবং সাহসের কারণে সে বলছে যে ভাই আমি পারবো। তো ঠিক আছে তুমি পারবা, তো নাও তোমার এই লাশ ওনাকে ওনার ভ্যানে উঠাই দিছে। তো বেঁধে টেঁধে দিতে আর যত প্রসেস আছে প্রসেস কমপ্লিট করার পরে যখন উনি রওনা দেন তখন আসর পার হয়ে মাগরিবের প্রায় কাছাকাছি সময়। তো নর্মালি লাশের সাথে লোক যায় এবং পুলিশ যায়। তো সেই দিন ওনার সাথে বলছে যে তুমি কি এমনি পারবা? তো বলছে হ্যাঁ আমি পারবো, এটা কোনো সমস্যাই না, সে সাহসী আর কি। তো বলছে ঠিক আছে তাহলে তুমি যাও। আর যেহেতু লাশ একদিন পরের, তো একটু দুর্গন্ধ ছাড়া এই জন্য সাধারণ লোকজন যায় নাই ওনার সাথে, পুলিশও যায়নি, বলছে তুমি নিয়ে যাও এখন। তাহলে ওই লাশ বেঁধে রওনা দিছে। তো ওই দিনাজপুর যাওয়ার পথে যে রাস্তাটা ইউজ করা হয় ওই রাস্তাটা ওই মানে আঁকা বাঁকা কাঁচা, এবং মাঝখানে রাস্তার মাঝখানে বিশাল বন আছে, মানে জঙ্গলের মাঝ দিয়ে যেতে হয়। তো এনাকে বলছিল যে তুমি যদি সন্ধ্যার আগে আগে বা মাগরিবের মধ্যে যদি জঙ্গলটা পার হয়ে যেতে পারো তাহলে তোমার জন্য বেটার, তাহলে কোনো ঝামেলা নেই, কারণ ওইটাই হলো সমস্যা। আর পরবর্তীতে কিছু জায়গা আছে যেমন শ্মশান ঘাট বা মানে ওই গোরস্থান, এগুলাতে খুব বেশি একটা ঝামেলা হয় না, সাধারণত ওই জঙ্গলটাই হলো প্রবলেম। তো ওনাকে যখন বলা হয়েছে ইনি বলছে যে ঠিক আছে আমি পারবো। তো উনি যাচ্ছেন। তো যেতে যেতে যখন ওই জঙ্গলের কাছাকাছি যায় তখন সন্ধ্যা হয়ে গেছে, মানে অন্ধকার হয়ে গেছে এবং বেশ অন্ধকার। তো উনি যখন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছেন, এমনি অন্ধকার গ্রামের রাস্তা, তো তার মধ্যে উনি ওই সময় উপলব্ধি করতে পারলেন যে ওনার লাশটা দাঁড়া হয়ে যাচ্ছে পিছনে এবং সেটা ঠাস করে পড়ে যাচ্ছে। তো যখন দাঁড়া হচ্ছে বা পড়ে যাচ্ছে, এটা ও বারবার বুঝতেছে যে আমার পিছনে এরকম লাশটা উঠতেছে আবার পড়ে যাচ্ছে, উঠতেছে পড়তেছে। তো ইনি খুব ভয় পাইছে, মানে ভয় পাইছে কিন্তু আবার ওইভাবে করে মানে ইয়ে করতেছে না, চালাচ্ছে ওর মতো। কিছুক্ষণ পরে দেখতেছে যে না ঘটনাটা কি একটু দেখি। তো পিছনের দিকে একবার তাকাইছে, তাকায় দেখে লাশটা দাঁড়ায় আছে ভ্যানের উপরে। তো এই অবস্থা দেখে ও ভ্যান থেকে দিকে লাভ দিয়ে দৌড় দিছে। তো দেখে ওর পিছনে লাশটাও দৌড়াচ্ছে ওর পিছনে। তো দৌড়াচ্ছে, ও দৌড়াচ্ছে, চিল্লাচ্ছে আর দৌড়াচ্ছে। তো দৌড়াইতে দৌড়াইতে ওই মানে জঙ্গলের পাশে যার মানে বসবাস যাদের আছে এরকম বাসায় গিয়ে সে মানে আশ্রয় নিল এবং বলল যে আমি এই ঘটনা এরকম করে একটা লাশ নিয়ে আসতেছিলাম, সেটা দিনাজপুরে নিয়ে যাব, প্রথমত এই ঝামেলা হয়েছে। তো ঠিক আছে চলো আমরাও যাচ্ছি। তো তারা লাঠি সোটা নিয়ে, তারপর ল্যাম্প নিয়ে, টর্চ নিয়ে সবাই যে যার মতো করে আসলো। তো আসার পরে দেখতেছে যে লাশ যেভাবে বাঁধা ছিল ভ্যানে ওইভাবেই আছে। তো সবাই বলতেছে না লাশ তো ঠিক আছে, তোমার এটা মনের ভুল। তো ও তো দেখছে যে লাশ দাঁড়ায় আছে এবং ওকে দাবড়া নিয়ে গেছে, পিটা নিয়ে গেছে। তো তারপরে সে বলতেছে যে না এটা আসলে আমার কাছে এরকম মনে হয়েছে এবং আমি নিজে দেখছি। তো বলছে আচ্ছা সমস্যা নেই, চলো আমরা তোমাকে জঙ্গলটা আগাই দিই। তো সবাই মিলে ওনাকে জঙ্গলটা পার করে দিলেন। তখন জঙ্গল পার হওয়ার পরে উনি ভ্যান চালাচ্ছেন। তো ওনার কাছে কেমন জানি মনে হচ্ছে যে পিছন দিয়ে কে যেন টেনে ধরে বা ভ্যানটা আগাচ্ছে না, খুব মানে জোর দিয়ে চালাচ্ছে কিন্তু ভ্যান আগাচ্ছে না, উনি এটা বুঝতে পারতেছেন। তো উনি মানে ওনার সর্বশক্তি যে চেষ্টা করতেছে, ঘেমে যাচ্ছে কিন্তু মনে করতেছে যে ভ্যান আগাচ্ছে না, আর সাহস করে পিছনেও তাকাইতে পারতেছে না। তো কিছু দূর যাওয়ার পরে মানে এই হাতের বাম সাইডে নদীর পাড়েই ছিল শ্মশান ঘাট। তো শ্মশান ঘাটের দিকে ও তাকায় দেখে যে ওই মানে গাছ থেকে এক গাছ থেকে আরেক গাছে ওই গোল আর মানে কি বলবো আগুনের যে দলা গোল গোল, সেটা এক গাছ থেকে আরেক গাছে লাফালাফি করতেছে। এই গাছ থেকে ওই গাছ, ওই গাছ থেকে এই গাছ, এরকম 4-5টা আগুনের কুণ্ডলি মানে খুব দৌড়াদৌড়ি করতেছে, লাফালাফি করতেছে। এই অবস্থাটা দেখে তার মানসিক অবস্থা আরো ভেঙে পড়ছে এবং সে ভাবতেছে আমি কি থুয়ে পালাবো নাকি থাকবো। কারণ হলো যে পোস্টমর্টমের লাশ তাকে অবশ্যই পৌঁছাইতে হবে, পুলিশ কেস
তাকে যেহেতু সে নিচে লাইবিলিটিসটা, তাকে এটা ফুলফিল করতেই হবে যে কোনো ভাবেই হোক। তো সে তারপরে ভাবতেছে না আমার তো আর মানে আমাকে মারে ফেলতেছে না, তা আমি যতক্ষণ আছি দেখি আমি চেষ্টা করে। তো বলতেছে যে আমি এত কিছু দেখার পরেও আমি সাহস করে ভ্যান চালাচ্ছি। তো চালানোর পরে কিছু দূর পরে যখন ওই জায়গাটা পার হয়ে যায়, তো তার কিছু দূর পরে উনি দেখতেছে যে ওনার সামনে রাস্তার মধ্যে কি যেন শুয়ে আছে। তো শুয়ে আছে এটা মানুষের মতোই মনে হচ্ছে। তো উনি কাছে যখন যাচ্ছে, ধীরে ধীরে ভয় পাচ্ছে, কাছে যাচ্ছে। তো যেতে যেতে যখন একেবারে কাছে চলে আসলো, তখন দেখতেছে উনি যে লাশটা বহন করতেছে সেটাই রাস্তার মধ্যে শুয়ে আছে। আচ্ছা। তো এই অবস্থা দেখে তো তার অবস্থা খুব মানে আরো বেশি খারাপ হয়ে গেছে। তো ও ভ্যান থেকে নামছে, নেমে তাকায় দেখে যে ঠিকই ওনার ভ্যানে ওই লাশটা নাই। আচ্ছা। তো ওটা ওই মানে ভ্যানের সামনে রাস্তায় শুয়ে আছে। তো এই অবস্থায় উনি ভাবতেছে যে উনি কি লাশটা আবার উঠাবে, নাকি আবার এইভাবে চলে যাবে, নাকি উনি পিছন দিকে ফিরবে। তো উনি খুব মানে টেনশনের মধ্যে পড়লো এবং খুব দ্রুত সিদ্ধান্ত নিতে যাচ্ছে যে এখানে ওয়েট করা যাবে না, এবং উনি খুব একটা ঝামেলার মধ্যে আছে এটা সে বুঝতেছে। তো যার কারণে সে ভাবতেছে যে আমি ওই মানে সাইড দিয়ে লাশের যে সাইড আছে সাইড দিয়ে ভ্যানটা পাস করে নিয়ে যাব। তো উনি মানে ওই লাশের উপর দিয়ে ডিঙ্গায় না গিয়ে সাইড দিয়ে ভ্যানটা যখন নিয়ে গেল, তখন দেখতেছে যে ওই যে লাশটা সামনে ওখানে মাটিতে শুয়েছিল ওটা ওনার ভ্যানেই আছে। তো এই অবস্থা দেখার পরে সে তো মানে নানান সমস্যা, নানান মানে সময় নানান ধরনের ঝামেলা পড়তেছে। তো এইটা দেখে সে মানসিক ভাবেও অনেকটা ভেঙে গেছে, এবং সে শুনতে পাচ্ছে যে পিছন থেকে তার নাম ধরে ডাকতেছে, এই তুই নিয়ে যাস না, তুই দাঁড়া, তুই কেন যাচ্ছিস, নানান ধরনের মানে তাকে আওয়াজ সে শুনতে পাচ্ছে, এবং তাকে বারবার ভয় দেখানোর চেষ্টা করতেছে যে তুই নিয়ে যাবি না, এটা থিয়ে যা, এটা এখানে রেখে যা, এখানে এটা আমাদেরই, নানান ধরনের সে মানে সেই ইয়েগুলো বলতে পারতেছে। সে আমাদের বললো যে এইভাবে করে আমাকে ডাকতেছে। তো আমি তারপর পিছনে তাকাইনি, আমি এইভাবে করেই ভ্যান চালায় গেলাম। তো এই সমস্যাগুলো উৎসাহে যখন সে মানে দিনাজপুর ইয়াতে গেল ওই থানায়, তারপর পোস্টমর্টম মানে রুমে যখন নিয়ে গেছে, তখন বলতেছে প্রায় রাত 12টা 12:30 বাজে। তো এত রাতের মধ্যে লাশ পৌঁছানোর পরে লাশ ওখানে রেখে ওই রাতে আর কাটা নেই। তারপরের দিন পোস্টমর্টম হয়েছে, পোস্টমর্টম হওয়ার পরে উনি আবার ফিরে আসছে, ওই লাশ আর নিয়ে আসেনি। তো আসার পরে উনি শারীরিক ভাবে জ্বর এবং মানে মানে খাইতে পারতেছে না, শুকায় যাচ্ছে, এরকম একটা প্রবলেম ফেস করতেছে। তো তারপরে সে ওনার ওয়াইফকে বলছে সব ঘটনা, যে আমি সেদিন যেতে যেতে এই অবস্থা হয়েছে। আমাদের সন্দেহ হয়েছে যে আমি বলেছি আমার বোন গত বছর মারা গেছে। তো ও ছিল কলকাতার অ্যাপোলো হসপিটালে ভর্তি। তো ওর অবস্থা খুব খারাপ ছিল, আমি জানতাম। আমি আর আমার আব্বা ছিলাম ওই হসপিটালে, সারা রাতই বসে থাকতাম আমরা মোটামুটি। তো ও মারা যাওয়ার দিন রাত্রেবেলা আমি আব্বাকে বলি যে চলো আজকে আমরা গেস্ট হাউসে ফিরে যাই, কারণ মানে সকালে তাহলে চলে আসবো। আমরা জানতাম না যে তখন ওর অবস্থা খারাপ হয়ে যাবে। তো আমি গেস্ট হাউসে গেলাম, জাস্ট গোসল করে আমি জাস্ট ঘুমালাম। ঘুমের মধ্যে আমি দেখছি যে ডক্টর বলছে যে ওর ব্লাড ভমিটিং হচ্ছে। ঘুমের মধ্যে আমি দেখছি, এবং খুব ডিপ স্লিপে। এবং সাথে সাথে ফোন আসলো হসপিটাল থেকে, এবং ডক্টর বলল যে আপনি অমুকের বাড়ির লোক বলছেন? আমি বললাম যে হ্যাঁ। বলে যে আপনার বোনের ব্লাড ভমিটিং হয়েছে, আপনারা তাড়াতাড়ি আসুন। এই জিনিসগুলো আমি এখনো মিলাতে পারি না। এবং আমার বোন যে রুমটাতে মারা গিয়েছে সিসিউতে, এটা আমি ওকে বললাম যে আমি এই স্বপ্নটা অন্তত মরে যাওয়ার 15-16 দিন আগে আমি দেখেছিলাম। এই জিনিসগুলো আমি আসলে মানে কোন এক্সপ্লেনেশন হয় বা কি আমি কারোর সাথে শেয়ারও করিনি, আমি মার সাথে শুধু শেয়ার করেছিলাম। আমি আমার লাইফের একটা রিয়েল ঘটনা শেয়ার করতে চাই। ঘটনাটা 2002 সালে আমার দাদার বাড়ি ময়মনসিংহ জেলার ফুলপুর থানার একটি ইউনিয়নে। আমাদের গ্রামের বাড়ি যাওয়ার পথে একটা ব্রিজ আছে, এবং ওই গ্রামের মানুষ সেটাকে খারাপ ব্রিজ বলে। তাদের বক্তব্য হলো যে সন্ধ্যার পর নাকি ওই ব্রিজ দিয়ে বা এর আশেপাশে দিয়ে কেউ একা চলাফেরা করে না। অনেকেই নাকি ওই ব্রিজ নিয়ে অনেক ভুতুড়ে ঘটনা জানে। আমি যখন এইচএসসি এক্সাম শেষ করলাম, তখন প্ল্যান করি যে আমাদের গ্রামে গিয়ে ঘটনাটা কি তা বের করব। বড় চাচাকে ফোন দিয়ে বললাম যে আমি আমার 2জন ফ্রেন্ড নিয়ে গ্রামে আসছি। আমরা যেদিন রওনা হলাম সেদিন গ্রামে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেল। মজার ব্যাপার হলো আমরা যখন ওই ব্রিজের পাশ দিয়ে যাচ্ছিলাম তখন আমরা একটা ভ্যান গাড়িতে যাচ্ছিলাম, এবং আমরা স্পষ্ট দেখলাম যে যেই খালটার ওপর দিয়ে ব্রিজটা, তার অপর পাশে 5টা কালো কুকুর
একই রকম দেখতে, একইভাবে সারিবদ্ধভাবে বসে আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা তেমন অবাক হলাম না, ভাবলাম গ্রামের কুকুর হবে। বাট যখন ব্রিজ পার হয়ে কুকুরগুলির ঠিক কাছাকাছি চলে আসলাম, তখন হঠাৎ দেখলাম আমাদের ভ্যানের চালক ভ্যান থামিয়ে দিল আর বলল, এগুলো কোনো ভালো কুকুর না বা গ্রামের কুকুর না, গ্রামের হলে তিনি চিনতেন। আমরা ঘাবড়ে গেলাম, আরো বেশি ভয় পেলাম যখন দেখলাম যে আমাদের ভ্যান চালক 2-3টা ঢিল হাতে নিয়ে ওই কুকুরগুলোর গায়ে ছুড়লেন। দেখলাম ঢিলগুলো 2টা কুকুরের গায়ে লাগার পর ওগুলো নড়ল না, সবগুলো যেভাবে ছিল ওভাবেই বসে রইল। এটা দেখে আমরা শিওর হলাম যে এগুলো মানে অ্যাবনর্মাল কিছু। আমার এক ফ্রেন্ড ওর ডিজিটাল ক্যামেরা বের করে কুকুরগুলোর অনেকগুলো ছবি তুলল এবং ওই সময় দেখলাম যে ভ্যানওয়ালা একটা বড় লাঠি নিয়ে কুকুরগুলোর দিকে এগিয়ে যাচ্ছে। আমরাও ভ্যান থেকে নেমে তার সাথে এগোনোর প্ল্যান করছিলাম, বাট আমাদের অবাক করে দিয়ে হঠাৎ কুকুরগুলো আমাদের দিকে এগোতে থাকলো। এবার আমরা আর না এগিয়ে দাঁড়িয়ে পড়লাম, আর আমার এক ফ্রেন্ড দোয়া পড়ে ফু দেওয়ার পর দেখলাম কুকুরগুলো রাস্তা থেকে নেমে সরে দাঁড়ালো। আমরা দেখলাম অন্ধকারে আর কুকুরগুলোকে দেখলাম না। আমরা আবার বাড়ির দিকে স্টার্ট করলাম, মানে যাওয়া শুরু করলাম, এবং বেশ কিছু দূর গিয়ে পেছনে তাকিয়ে দেখলাম কুকুরগুলো আমাদের পেছন পেছন আসছে। আমরা ভ্যানওয়ালাকে জোরে চালাতে বললাম। বাড়ির কাছাকাছি গিয়ে দেখলাম কুকুরগুলো পেছনে নেই। বাড়ি পৌঁছে আমি ঘটনাটা আমার চাচাকে বললাম। উনি বললেন ওগুলো ভালো কিছু ছিল না, ভ্যানওয়ালার বাসা ছিল। ভ্যানওয়ালাটার বাসা ছিল আমার দাদার বাড়ির কয়েকটা বাড়ি পরে। উনি আমাদের নামিয়ে দিয়ে বাড়ি চলে গেল। আমরা রাতে খেয়ে শুয়ে পড়ার পর হঠাৎ রাত 2টার দিকে টের পেলাম আমরা যে ঘরটায় শুয়েছিলাম ওইটা টিনের চালে অনবরত কেউ ঢিল ছুটছে। আমাদের সবার ঘুম ভেঙে গেল এবং আমরা ঘরটা টিনের ছিল এবং দরজায় একটা ফুটো ছিল বলে আমরা আর আমার চাচা ওই ফুটো দিয়ে দেখলাম যে বাড়ির উঠোনে 5টা খাটিয়াতে 5টা কাফনের কাপড় পরা লাশ বসে আছে। আমরা প্রচন্ড ভয় পেয়ে গলা ফাটিয়ে পাশাপাশি বাড়ির লোকদের ডাকতে লাগলাম। কিছুক্ষণের মধ্যেই বিভিন্ন বাড়ির থেকে লোকজন বেরিয়ে আসলো। হঠাৎ আমরা দেখলাম উঠানে কোনো লাশ নেই। ওই সময় দেখা গেল 5টা কুকুর উঠানে বসে আছে এবং লোকজন বাড়ির উঠানের কাছাকাছি যখন আসলো তখন হঠাৎ কুকুরগুলো উধাও হয়ে যায়। পাশের বাড়ির লোকজন উঠানে আসার পর আমরা ঘর থেকে বের হই। ওই সময় ঘড়িতে বাজে 3:15। আমরা আর না ঘুমিয়ে ওই উঠানে বসে সবাই পাহারা দেওয়ার ডিসিশন নিলাম। আমরা গল্প করছিলাম, কিছুক্ষণ পর হঠাৎ খবর আসলো যে আমাদের যে ভ্যান চালক ছিল যে আমাদের নামিয়ে দিয়ে গেছিল সে মারা গেছে। অথচ সে যুবক বয়সের ছিল আর সে পুরো সুস্থ ছিল। আমরা সবাই মিলে ওই টাইমেই তার বাড়ি গেলাম। গিয়ে আমরা অবাক হয়ে তার ওয়াইফের কাছ থেকে বিস্তারিত ঘটনা শুনলাম। ভ্যানওয়ালা নাকি অনেক রাতে টয়লেটে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়। অনেকক্ষণ সময় পার হওয়ার পরও যখন তিনি ঘরে ফিরছিলেন না তখন তার ওয়াইফ ঘর থেকে বের হয়ে দেখলেন তার দরজার পাশেই ভ্যানওয়ালা মাটিতে পড়ে আছে, আর তার বডি থেকে কিছু দূরে আমরা যেমন দেখছিলাম তেমনই তার বর্ণনা অনুযায়ী 5টা কুকুর দূরে বসেছিল এবং ভ্যানওয়ালার বডিটার দিকে তাকিয়ে আছে। তবে উনি ভয় পাননি, উনিও ভেবেছিলেন এগুলো গ্রামেরই কুকুর হয়তো। উনি ভ্যানওয়ালার দিকে তাকিয়ে দেখলেন তার বুকে নখের আঁচড়ের দাগ। তিনি ভ্যানওয়ালাকে গা ঝাঁকি দিয়ে ডাকতে লাগলেন। হঠাৎ খেয়াল করলেন যে তার স্বামী নিঃশ্বাস নিচ্ছে না এবং তিনি মারা গেছেন। এরপর তার চিল্লাচিল্লিতে মানুষজন আসে। আমরা ওইখানে মানুষজন ভ্যানওয়ালার গায়ের আঁচড় দেখে শিওর হই যে ওইগুলো মাস্ট কুকুরগুলোর পায়ের নখের দাগ। ওই দিন ফজরের নামাজের পর ভ্যানওয়ালার লাশ দাফন করেই আমরা শহরে ব্যাক করি। গ্রামের ব্রিজটা এখনো আছে আর তাকে জড়িয়ে অনেক ঘটনাও শোনা যায়। সবচেয়ে আজব ব্যাপার হলো এত বছর পরেও ওই কুকুরগুলো এখনো মাঝে মাঝে আমরা দেখি। যদি কখনো ওই ঘটনা নিয়ে আলোচনা করি, অর্থাৎ তিনি বুঝতে যাচ্ছেন যে তিনি যখন এই ঘটনা ওই দিনের ঘটনা নিয়ে আলোচনা করেন তখন এই কুকুরগুলো তিনি আবার দেখতে পান। আর তারপরে আবার তিনি বলছেন আর আমার ওই 2 বন্ধু এদের ক্ষেত্রেও ঠিক একই ঘটনা ঘটেছে। ওরাও যদি কখনো এই ঘটনা নিয়ে কারোর সাথে আলোচনা করে তাদের ক্ষেত্রেও দেখা যায় যে তারাও কুকুরগুলো দেখতে পাচ্ছেন। লাইফের ঘটনা আমি নিজে এটাতে আমার নিজের দেখা। তো আগেই বলছে যে আমার বাসা ঠাকুরগাঁয়ে। তো
এটা সম্ভবত 98 কি 99 সালের কথা। তো তখন আমি স্কুলে পড়ি। তো স্কুলে আর ওই সময় ঠাকুরগাঁতে এমনি আমাদের নর্মাল যে ট্র্যাডিশন সেটা হলো যে শীতকালে এবং হলো বর্ষার সময় লোকজন বের হয় কম বাসা থেকে। আচ্ছা। ঠান্ডার জন্য এবং বর্ষাতে খুব মানে স্যাঁতস্যাঁতে ভাব, এই জন্য বের হয় কম। আর ওই সময়তে লোকজনও বেশ কম, 98-99 সালের দিকে বেশ কম লোকজন। তো আমরা ওই বিদ্যুৎ চলে যাওয়ার পরে রাস্তায় বের হই হাঁটতে। তো আমার বাসা থেকে রাস্তা খুব বেশি দূরে না, আমার বাসার পরে একটু ফাঁকা জায়গা, তারপর একটা মসজিদ, তারপর আবার ফাঁকা জায়গা, তারপর একটা বড় শিমুল গাছ, তারপর নিচ দিয়েই হলো রাস্তা। তো রাস্তার পাশে হলো একটা ক্যানেল, এটা বর্ষার পানি পাস হয়। আর তার পাশে হলো ঠাকুরগাঁও গভর্নমেন্ট কলেজ। তো কলেজের বড় বড় মাঠ পাশেই। আর এই কলেজে, এই রাস্তা থেকে কলেজের মাঠের সংযোগের জন্য 3টা কালভার্ট আছে। তো কালভার্ট গুলোর নিচ দিয়ে আমরা বলি রিং, যেটা চুঙ্গিও বলি আমরা, ওই রিং আছে পানি পাস হওয়ার জন্য। তো এই রিং এর মধ্যে দিয়ে যখন পানিগুলো পাস হয় তখন এলাকার কিছু আমাদের বড় ভাই আছেন যারা ওই মানে চুঙ্গিগুলোর মধ্যে বা রিংগুলোর মধ্যে কাঠ বা অন্য কিছুতে বাধা দেয়, তাহলে পানিটা ফেটে ওঠে এবং পরবর্তীতে পানি উপর দিয়ে যাওয়ার সময় ওখানে জাল রাখে এবং মাছ ধরে আর কি তারা। তখন বর্ষাকাল আমার যতটুকু মনে পড়ে, তো আমার যতটুকু মনে পড়ছে তখন বর্ষাকাল এবং রাত 10:30 থেকে 10:30 হবে, খুব বেশি না, কিন্তু লোকজন একেবারে নাই বললেই চলে। তো সেই সময় আমি মানে বিদ্যুৎ চলে গেছে, তো বাসা থেকে বের হচ্ছি। তো আমার আম্মা বললো যে রাত করে কোথায় যাচ্ছিস? তা আমি বললাম যে মানে একটু রাস্তা দিয়ে হেঁটে আসি। তো আম্মা বললো থাক, রাত করে আর যাওয়ার দরকার নেই। তা বললাম না, একটু হাঁটি, চলে আসবে এখন। তো বের হয়ে যাচ্ছি। তো বাসা থেকে বের হওয়ার পরে যখন ওই মসজিদটা পার হয়ে গেলাম তখন ওই ফাঁকা জায়গাটাতে আমি হঠাৎ কান্নার আওয়াজ পাচ্ছি নিজেই। আমার নর্মালি এর আগে কখনো এরকম মানে হয়নি, আমার বাস্তবে কখনো এরকম মানে আমি দেখিনি, শুনিনি। তো এইবার শুনলাম কান্নার আওয়াজ। তো খুব ধীরে। তো আমি বুঝতে পারতেছি যে কোন একটা মহিলার কান্না, মাঝ বয়সী কোনো মহিলা হবে, কাঁদছে। তো আমি এদিক ওদিক তাকাইলাম, পিছনেও দেখলাম কোথাও নাই কিছু। তো আমি ভাবলাম যে এমনি মনে হয় বা দূরের ভুল, হ্যাঁ মনের ভুল বা অন্য দূরে কোথাও হইতেও পারে। তা আমি আর ওটাকে মানে খুব বেশি গুরুত্ব না দিয়ে সামনে হাঁটতে থাকলাম। তো হাঁটতে যখন আমি ওই হাঁটতে হাঁটতে শিমুল গাছটার গোড়ায় গেলাম তখন আমি আওয়াজটা আরো জোরালো পেলাম এবং আমার কাছে মনে হচ্ছে যে আমার পাশেই কেউ। তো আমি এদিক ওদিক খুব ভালো মতো খেয়াল করলাম, কোথাও নাই। তো আমার কাছে কেন জানি মনে হলো যে গাছে কেউ আছে। তো আমি উপর দিকে তাকানো, উপর থেকে আসছে। তো আমি যখনই উপরের দিকে তাকাইলাম তখন মানে দেখতে পাচ্ছি যে একটা মহিলা সাদা ড্রেস পরা এবং পা দুইটা নিচে ঝুলানো এবং হলো মানে মাথার কাপড়টা ঘোমটা দেওয়া। তা না, আমি মুখ দেখতে পাচ্ছি না, জাস্ট দেখতেছি উনি মানে বসে আছে ডালে এবং কাঁদছে। আচ্ছা। তো আমি এটা দেখার পরে তো মানে ওই অবস্থাতে এত বেশি ভয় পাইলাম যে এখন আমি মানে ভাবতেছি কি আমি দৌড় দিয়ে বাসার দিকে যাবো নাকি আমি দৌড় দিয়ে সামনের দিকে যাবো। মানে ওই জায়গাতে দাঁড়ায় থাকা সম্ভবই না, মানে এত বেশি ভয় পাচ্ছি যে মানে আমার লোম টোম সবগুলো দাঁড়ায় গেছে মানে ভয়ে। তো আমি ভাবতেছি যে না, এখন যদি আমি দৌড় দিই তাহলে ব্যাপারটা আমাকে অ্যাটাক করবে বা আমাকে দুর্বল ভেবে। তো আমি শুনছি যে এইসব জিনিস দেখলে দৌড়াইতে হয় না, খুব সাহসিকতার সাথে আস্তে আস্তে চলে আসতে হয়। আমি ভাবলাম যে ঠিক আছে, আমি তাহলে পিছনের দিকে না যেয়ে সামনের দিকে আগাই। যেহেতু আমাদের ওই যে বললাম যে কালভার্টের নিচ দিয়ে যে পানি পাস হয় ওই জায়গাতে আমাদের বড় ভাইরা মানে জাল পাচ্ছে মাছ মারার জন্য। তো আমি ভাবছি যে ওখানে নিশ্চয়ই কেউ আছে। তো আমি ওই পর্যন্ত গেলে তো কোনো মানুষের দেখা পাচ্ছি, তাহলে তার আমার কোনো ভয়, কোনো সমস্যা হচ্ছে না। আমি আর পিছনের দিকে না গিয়ে আমি সামনের দিকে গেলাম। তো যায় যেই ওই কালভার্টটা ওখানে গেলাম, কালভার্টটা থেকে 10 গজ দূরে আবার একটা বট গাছ আছে, অনেক বড় বট গাছ। তো আমি ওই কালভার্টটার উপরে গিয়েই আমি ডাক দিলাম, কারণ আমার ভয় লাগতেছে খুব। তো আমি আফজাল ভাই বলে ডাক দিছি, ওনার নাম আফজাল। জানতেন যে ওখানে আফজাল ভাই? হ্যাঁ, ওই আফজাল ভাইরাই জালটা পাচ্ছে এবং উনিই থাকে। আচ্ছা। তো ওনারা ওই মানে ব্রিজের নিচে যখন মানে মাছ মারে তখন ওনার 2টা হাই বেঞ্চ আছে। তো বেঞ্চ দুইটার উপরে ওনারা বসে, 2 জন থাকে বা 3 জন থাকে, বেঞ্চের উপরে বসে মোমবাতি অথবা ল্যাম্প জ্বালানো থাকে। আচ্ছা। তো আমি আবার যাওয়ার সময় খেয়াল করলাম যে ভিতরে অন্ধকার। আমার মনে হইলো যে আজকে মনে হয় নাই নাকি, তো ভয়ও পাচ্ছি। তো আমি এই জন্য দূর থেকে ডাক দিলাম আফজাল ভাই বলে। তো ভিতর থেকে রেসপন্স আসলো যে হ্যাঁ কে। তা আমি বললাম আমি জিন্না। তো বলছে যে ও আচ্ছা হ্যাঁ ভিতরে আয়। তা
আমি বললাম যে ভাইয়া আমি ভিতরে যাব না, আপনি বাইরে আসেন। তো বলছে মাছ মারতেছি, তুই ভিতরে আয়। তা আমি বললাম যে ঠিক আছে, আমি উপরে বসি, আপনি আসেন। তো কিছুক্ষণ বসে থাকার পরে আমার আরো বেশি ভয় লাগতেছে, কারণ এই পাশে শিমুল গাছটা, পিছনে আমার বট গাছ। তা আমি ভাবতেছি এইগুলা ভয়ের চেয়ে আমি ভিতরে ঢুকেই থাকি ওনাদের সাথে, আচ্ছা, তাও একটু ভালো লাগবে। তা আমি এই মনে করে আমার ওই ব্রিজ, যে ব্রিজটা আছে, ব্রিজ মানে কালভার্টটার পাশ দিয়ে নিচে নামবো। এই সময় আমার পিছন থেকে আমার ফুপু ডাকলো, আমার নিজের ফুপু, উনি আমাদের বাসাতেই থাকেন। তো আমাকে ফুপু বললো যে জিন্না শুন। তো আমি দাঁড়াইলাম, পিছনে তাকায় দেখি যে আমার ফুপু আর আমার ফুপাতো বোন দাঁড়ায় আছেন। বললাম কি ব্যাপার? তো বলছে কই যাইস? তাই আমি বললাম যে আমি ওই যে চুঙ্গির ভিতরে যাচ্ছি, ওরা ওই আফজাল ভাইরা মাছ মারতেছে, মাছ দেখতে যাচ্ছি। তো আমার ফুপু বললো যে থাক, এখন দরকার নেই এত রাতে, চল বাসায় যাই। তা আমি বললাম যে বাসায় কারেন্ট টারেন্ট নাই, তো একটু দেখে যাচ্ছি, দাঁড়াও একটু। তো আমার ফুপু কাছে আসলো, আসে আমার পিছনে দাঁড়াইলো। তো আমি আস্তে আস্তে নিচের দিকে নামলাম। আচ্ছা, তো নামে তো পানি, প্রায় 1 কোমরের মতো পানি। তো আমি পানির ওখানে নেমে মানে পরনে যে কাপড় ছিল সেটা অনেকটা ভিজে গেল। তো তারপরে আমি উকি দিলাম ভিতরে, তো দেখি যে 2জন লোকের ছায়া দেখা যায়, কিন্তু কোনো ল্যাম্প নাই, মানে মোমবাতি বা ল্যাম্প কোনোটাই নাই, তবে 2জনের ছায়া দেখা যাচ্ছে। আচ্ছা, তখন আমি চিন্তা করলাম যে ভিতরে তো আছে। তা বললাম আফজাল ভাই, বলছে হ্যাঁ আয় ভিতরে আয়। তা বললাম যে ল্যাম্প কই? তো বলতেছে যে বাতাসে নিভে গেছে। তা আমি ভাবতেছি তো নিভে যাইতেও পারে বাতাসে, তো ওই পাশে চাঁদের আলো তো স্পষ্ট দেখা যাচ্ছে যে 2জন আছে। আমি এখন ভাবতেছি যে ঠিক আছে তাহলে আমি যাই। তো যাবো অন্ধকারের জন্য, আমার পকেটে একটা ছোট পেন্সিল লাইট মানে পেন্সিল ব্যাটারি টর্চ ছিল। তো আমি ওইটা আবার জ্বালাইলাম, যে পানির মধ্যে যাব তো জ্বালাই। তো যে জ্বালাইলাম, তো ভিতরে দেখতেছি কেউ নাই। তা আমি ভালো মতো দেখলাম যে ভিতরে কেউ নাই। তো আমি ভাবলাম যে আমি তো এখনই কথা বললাম। তো আমাকে বললো যে যে মাত্র আপনি লাইটটা অন করলেন তখন ভিতরে কেউ নাই, নাই, কেউ ভিতরে ফাঁকা। এবং হলো যে মানে ওই জাল পাতা ঠিকই আছে, যেটা হাই বেঞ্চও ঠিক আছে, কিন্তু মোম টোম কিছু নাই বা ল্যাম্পও কিছু নাই, ভিতরে মানুষও নাই, কেউ নেই। তো আমি এখন চিন্তা করলাম যে কি ব্যাপার, আমি কি মানে ভুল শুনলাম বা ভুল দেখলাম, কিন্তু আমার ফুপুও তো উপরে আছে। আমি পিছনে দেখি যে আমার ফুপুও দাঁড়ায় আছে। তা আমি বললাম যে, বলছি কি ব্যাপার, ভিতরে নাই ওরা? তা আমি বললাম যে হ্যাঁ মাছ মারতেছে। তো আমি আর কিছু বললাম না আমার ফুপুকে ওই অবস্থা, কারণ আমি পানির মধ্যে, ভয় লাগতেছে আমার, আর এমনিও আগেও একটা ঝামেলা দেখলাম। তো যার কারণে আমার মানে খুব বেশি ভয় লাগলো, এবং আমি ভাবলাম যে না এখানে থাকাই যাবে না। তো খুব তাড়াতাড়ি করে উঠতেছি। তো উঠে আমার ফুপুকে বললাম যে ফুপু, উঠার পরে যখন আমি উপরে উঠলাম, তারপর বললাম যে ফুপু ভিতরে না কেউ নাই, কিন্তু আমাকে ডাকছে আফজাল ভাই। তো আমার ফুপু ব্যাপারটা বুঝতে পারছে। তো আমাকে বললো যে ঠিক আছে চল বাসায় যাই, ওটা এমনি হয়তো শুনছিস, মানে আমার ফুপু ব্যাপারটা মানে অন্যভাবে নিল। আচ্ছা, তো আমি যখন গেলাম, তো বাসায় গেলাম, বাসায় গিয়ে আমার আম্মাকে বললো। তো আমার আম্মা আবার মানে আগে আমাদের ওদিকে একটা প্রচলন আছে যে যদি কেউ ভয় পায় তাহলে ওই যে লোহা গরম করে তো পানির মধ্যে দেয়, দিয়ে ওই পানিটা খাওয়ায় যেন ভয় না লাগে। আচ্ছা, তো আমাকে বলছে তুই কি খুব বেশি ভয় পাইছিস? তা আমি বললাম যে হ্যাঁ একটু তো ভয় লাগছেই। তো তখন আমাকে আবার ওই লোহা রাতেবেলা গরম করে পানির মধ্যে দিয়ে ওই পানি খাওয়াইলো, যে তুই যেন ভয়টা না পাইস। তো এই করার পরে আমার আর কোনো শারীরিক ভাবে কোনো সমস্যা হয় নাই কখনো। তো তারপরে ওই সময়টা তার কিছু হয়নি আমার। তো পরবর্তীতে আমি আফজাল ভাইকে জিজ্ঞেস করলাম তারপরের দিন যে আপনারা কালকে মাছ মারতে আসলেন তো কই? আমি ডাকলাম, বল আমার দাদু বাড়ি থেকে বাসায় এসেছি, অনেক বেশি টায়ার্ড ছিলাম সেদিন, যে কারণে হয়েছে যে আমি খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যাই। আমার রাতের ডিনারও তখন শেষ করিনি। এরপর যতটুকু মনে পড়ে যে আমার রুমের দরজা জানালা হয়তো আম্মু বা কেউ হয়তো বন্ধ করে রেখেছিল, মানে বিশেষ করে বারান্দার দরজা এবং জানালা দুটোই, যে কারণে হয়েছে যে রুমটা একেবারেই গরম হয়ে গিয়েছিল, মানে পুরোপুরি ভাবসা গরম। আর সম্ভবত এই কারণেই যে আমার ঘুমটা ভেঙে যায়। আর আমি ঘুম ভেঙে যখন মানে সেটা রাতেই, মধ্যরাতে, আমার ঘড়ির সময়টা দেখা হয়নি, তবে আমার যতটুকু মনে পড়ে যে সময়টা হয়তো এরকম হতে পারে যে 2:30 বা 3টার দিকে। আমি উঠেই আমার রুমের বারান্দার দরজা এবং জানালা দুটোই খুলি। দেন আমি যখন বারান্দায় যাই, মানে পুরোপুরি অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হলো, যে বারান্দার বাইরের ওয়েদারটা আর আমার রুমের ওয়েদারটা একেবারেই ডিফারেন্ট ছিল। আমি মানে এটা আসলে খুব একটা ভয় পাওয়ার কিছু না, বাট এতটুকু বলতে পারি যে এরকম হওয়ার কথা না। বাহিরে মোটামুটি ঠান্ডা একটা পরিবেশ ছিল, কিন্তু আমার রুমে দরজা জানালা বন্ধ থাকায় হয়তো গরমটা একটু বেশি পড়ে গিয়েছিল, যে কারণে ঘুম ভেঙে যায়। তো বারান্দায় যখন আসার পর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি, যে সুন্দর বাতাস হচ্ছিল। এরপর প্ল্যান করলাম যে আমার রাতে খাবারটা খেয়ে দেন আবার ঘুমিয়ে পড়বো। তো আমি যখন
বারান্দায় দাঁড়িয়ে বাতাস খাচ্ছিলাম, তখন আর কি একেবারেই হঠাৎ করে আমার বাসার সামনে একটা কথা বলে নিই যে আমার বাসার সামনে একটা খাল আছে, এন্ড খালের অপোজিট সাইডে একটা প্রজেক্ট আছে যেটা কিনা এখনো কাজ চলছে, মানে নির্মাণাধীন প্রকল্প, Yes, মানে যেখানে yes, হ্যাঁ, কনস্ট্রাকশন উঠবে কোনো রিয়েল হুম, এস্টেট হুম। কোম্পানির। সেরকম বড় একটা প্রজেক্ট। এবং প্রজেক্টটার মানে আমার অপোজিট সাইডে যে অংশটুকু পড়েছে সেখানে কোনো বাসা বাড়ি নেই। দ্যাটস ওয়াই ওই জায়গাটা একেবারেই মানে অন্ধকার, রাত্রেবেলা তো অন্ধকার থাকেই। আর মানে আমার কাছে মনে হয় মাঝে মাঝে গ্রামের মতো পরিবেশ আচ্ছা। এরকম। তো সেখানে মানে কুকুর টুকুর রাত্রেবেলা থাকে এবং এটা থাকাটা একেবারেই স্বাভাবিক। স্বাভাবিক না। হ্যাঁ, এবং কুকুরের ডাকও শোনা যায় প্রায়। কিন্তু আমি মানে সেখান থেকে যেরকম একটা সাউন্ড পেলাম, আমার কাছে মনে হচ্ছিল সেটা মানে যে খালের কথাটা বলেছি, খালের পাড় থেকে এই সাউন্ডটা এসেছিল। আমার কাছে মনে হচ্ছিল যে সেখান থেকে সাউন্ডটা এসেছে এবং সাউন্ডটা হচ্ছে অনেকটা লাইক মানে গোঙানোর মতো একটা সাউন্ড, মানে একেবারে আস্তে অল্প একটু হয়ে থেমে যাচ্ছে এরকম। এই জিনিসটা আসলে মানে এরকম আপনি একটু দেখাতে পারবেন কিরকম? লাইক এরকম বলা যেতে পারে যে দেন স্টপ এরকম। আচ্ছা, মানে লাইক অল্প কেউ একটু। যদি ঘুমিয়ে আছে এরকম, তখন ঘুমানোর সময় স্বপ্ন দেখার সময় কেউ যদি কথা বলার চেষ্টা করে, দেন যেরকম সাউন্ড হয় অনেকটা সেরকম, মানে অল্প একটু হয়ে দেন থেমে যায়। থেমে যাচ্ছে। তো এই জিনিসটা আমি ভালো মতো নোটিস করার চেষ্টা করলাম, তখন বুঝতে পারলাম যে সাউন্ডটা মানে আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে এবং সেটা হচ্ছে আফতাবনগর থেকে, মানে আমার বাসার সামনে যে ইয়াটা আছে সেখান থেকেই সাউন্ডটা আসছিল। তো কিছুক্ষণ ওয়েট করি সাউন্ডটা কিরকম হয়। তো আস্তে আস্তে সাউন্ডটা একটু বাড়তে থাকে। And আমি টোটালি শিওর যে এটা মানে সাউন্ডটা এমন পর্যায়ে চলে আসলো যে একটা কুকুরের কান্নার শব্দ যেরকম হয়। এবং তখন আমার কাছে বিষয়টা একেবারেই নর্মাল মনে হলো যে না ঠিক আছে, এরকম হতেই পারে, কুকুরের কান্নার শব্দ পাচ্ছি। ইভেন আমি যখন 9টা কি 10টা বাজে তখন এরকম অনেক সাউন্ড পাই বাসা থেকে। তো আমি আমার রুমে ঢুকবো, মানে তখন মাথার মধ্যে ওই জিনিসটা ছিল না, আর রুমে ঢুকবো, আমার ডিনার শেষ করব। আমি রুমে যখন ঢুকবো মানে বারান্দা থেকে রুমে যখন পা দিলাম, সাউন্ডটা মানে আনবিলিভেবলি এত জোরে বেড়ে গেল এবং মানে আমি জাস্ট ওইখানে দাঁড়ায় পড়লাম, দাঁড়ায় আবার পিছনে তাকালাম। আমার কাছে মনে হচ্ছিল যে আমাকে দেখেই কেউ সাউন্ডটা করছিল ইচ্ছা করে। এবং আমি মানে আস্তে আস্তে বুঝতে পারলাম যে সাউন্ডটা মানে অবিশ্বাস্যভাবে এটা একটা মহিলার কান্নার শব্দ। এবং আমি মানে টোটালি থান্ডার্ড এখানে দাঁড়াই যে এটা এত রাতে অসম্ভব, হতেই পারে না। আমি মানে হা করে তাকাইছি, বারান্দায় দাঁড়িয়ে হা করে তাকাইছি যে কি এটা কি শুনছি আমি। তো এখানে একটা ঘটনা বলতে পারি যে আমাদের মানে সামনে যে প্রকল্পটা হচ্ছে সেখানে আরো 1-2 বছর আগে এরকম আমি শুনেছিলাম যে মানে ডাকাতি খুব বেশি হতো, খুব ফাঁকা জায়গা তো এরকম একজন মহিলাকে নাকি মারা হয়েছিল। এবং তার লাশটা আমি যতটুকু জানি যে ওই সেই যে খালটা আছে সেখানে ফেলা হয়েছিল। আমি জানি না আসলে সেটা আদৌ সেই জিনিসটা কিনা, যদিও এটার কোনো লজিক নাই, বাট আমার মনে হয়েছিল সেই জিনিসটা। তো আমি ভালো মতো দেখার চেষ্টা করলাম যে সাউন্ডটা কোথা থেকে আসছে, মানে সেটা কি পাড় থেকে নাকি আফতাবনগর থেকে নাকি আমার বাসার সামনের থেকে। তো ভালো মতো দেখার চেষ্টা করলাম, আমি দেখতেই পেলাম না, কিছুই দেখতে পেলাম না, যদিও সেখানে একেবারে অন্ধকার, তারপরও চাঁদের আলোতে কিছুটা বোঝা যায়। তো আমি একেবারে ভয়টা পেয়ে গেলাম, আমার হাত পা হালকা পাতলা ঠান্ডা হয়ে গেল। প্রথমত হচ্ছে মানে এরকম অভিজ্ঞতা আসলে কেউ চায় না যে সাথে সাথেই হোক বা এরকম কিছু একটা। তা আমি রুমে চলে আসি, আমি চিন্তা করলাম যে এখন আম্মুকে গিয়ে বলবো, আম্মু হয়তো হাসাহাসি করবে, বাসার আব্বুকে বললো আব্বু হাসাহাসি করবে যে এত বড় ছেলে এরকম সাউন্ড পায়। ভয় পেয়েছে কেন? তো আমি এই চিন্তা করে রুমের ভিতরেও ঢোকা হয়নি, মানে আমার রুম থেকে বের হওয়া হয়নি, আর যে খাওয়ার কথাও যে ইচ্ছাটা ছিল সেটাও আর হয়নি। আমি মানে একেবারে সেভাবে ভয় পেয়ে গিয়েছি, জাস্ট আমার রুমেই স্টে করলাম। এন্ড আমি চিন্তা করলাম যে আমার মশারির মধ্যে ঢুকে যাবো। আমি একটা জিনিস বলে নিই যে আমার রুমের মধ্যে একটা ওয়াল ক্যাবিনেট আছে, তো ক্যাবিনেটের সাথে একটা আয়না আছে। এন্ড সেই আয়না থেকে আমি যখন মানে মানে আমার বিছানা যখন আমি ঢুকতে যাব বা বিছানায় ঢোকার পরও আমি যখন মানে আয়নার দিকে তাকাই, একেবারে ক্লিয়ারলি আমার বারান্দার জানালাটা হয়ে আমার বারান্দার একটা অংশ দেখা যায়। আমার বাসাটা মেইন রোডে হয়, মেইন রোডে যে ল্যাম্পগুলো আছে রাত্রেবেলা যেগুলো জ্বলে আর কি, তো সেটা কিছুটা আলো আমার বারান্দায় আসে, যে কারণে হালকা পাতলা বোঝা যায় যে এটা হচ্ছে বারান্দার গ্রিল এন্ড এটা হচ্ছে দেয়াল। তো আমি আমার বিছানায় যখন ঢুকবো, তো ঢুকার সময়
যা হলো, আমি মানে ভুল করে আমার চোখটা ওইখানে পড়ে যায়। এবং তখন যে জিনিসটা দেখলাম, এটা আসলে মানে একেবারেই আমি প্রিপেয়ার ছিলাম না এই জিনিসটার জন্য। আর টোটালি একেবারে থান্ডার্ড, সেভাবে থান্ডার্ড হয়ে গেলাম। আমার মানে হাত পা কাঁপা শুরু হয়ে গেল। আমি যা দেখলাম যে একটা অবয়ব আমার বারান্দায় দেয়ালের সাথে হেলান দিয়ে আমার দিকে তাকিয়ে আছে, এবং সেটা মানে এতটা ভয়ানক ভাবে তাকিয়ে আছে যে আমি যেভাবে আয়না দিয়ে তাকিয়ে আছি ঠিক সেভাবেই আয়না হয়ে আমার দিকে তাকিয়ে আছে। মানে আমি তো কি বলবো, আমার মাথায় কোনো কিছু কাজ করছিল না। এখন তো সম্ভব না যে আম্মু এত তাড়াতাড়ি এসে বারান্দায় দাঁড়াবে, এটা তো কখনোই পসিবল না। একদম। আমি কোনো মানে রিজনেবল অ্যান্সার পাচ্ছিলাম না। আমার মানে অনেক কিছু চিন্তা করলাম, কিছু মাথায় মানে অ্যাকচুয়ালি আসছিল না। দেন আমি দেখলাম যতটুকু আমার মনে পড়ে যে এরকম লাইটের আলোতে যতটুকু বোঝা যাচ্ছিল যে তার চুলগুলো একেবারে এলোমেলো, এবং তার চেহারাটা খুব একটা ভালো মতো বোঝা যাচ্ছিল না, যেহেতু তার দিকে অন্ধকার ছিল। তা আমি সেই জিনিসটা দেখে সেইভাবে ভয় পেয়ে যাই, এবং মানে হঠাৎ করে আমার মাথায় আসে যে আমি এখন চিৎকার দিতে পারি। আবার এটা মনে হচ্ছিল যে যদি চিৎকার দেই তাহলে জিনিসটা যদি আবার আমার সামনে চলে আসে, মানে যদিও বিষয়গুলো অনেকটা বাচ্চাদের মতো, তারপরও আসলে মানে যার সামনে ঘটে সে বুঝতে পারে। তো আমি দেন একেবারে দৌড় দিই, মানে আমার মাথায় হঠাৎ করে আসে যে আমি দৌড় দিতে পারি, আমার রুমে চলে যাবো। একেবারে দৌড় দিয়ে পিছনের দিকে ফিরে একেবারে কোনো কিছুতে না তাকিয়ে জাস্ট দৌড়। ট্রুলি যে বিষয়টা, আমি ড্যাম শিওর যে আমার রুমের সামনে যে দরজার সামনে কখনোই কোনো চেয়ার থাকে না। এবং আমরা অনেকদিন পর দেশের বাড়ি থেকে এসেছি, সো মানে এ প্রশ্নই আসে না যে চেয়ার কেউ সরিয়ে এখানে রেখেছে। আমাদের সবকিছু প্যাকেজ করা ছিল, মানে আলাদাভাবে অন্যরকম ভাবে গোছানো ছিল। আমার যতটুকু মনে হয় আমি সেই চেয়ারের সাথে ধাক্কা খেয়ে উঠিয়ে পড়ে যাই, এবং আমার মাথার পিছনের সাইডে বড় ধরনের একটা আঘাত লাগে, এবং আমি তখনই সেন্সলেস হয়ে যাই। এরপর মানে ঘটনাটা অ্যাকচুয়ালি এখানেই শেষ না, খুব মানে স্টুপিড একটা ব্যাপার ঘটেছে, যেটা আসলে বললেও মানে সবাই খুব একটা বিশ্বাস করবে না। বাট এই জিনিসটা মানে আমি আসলে নিজে বলতেও লজ্জা লাগছে, বাট আসলে ট্রু, বিষয়টা ট্রু। যে বিশ্বাস করবেন সেটা আপনার উপর, দ্যাটস টোটালি আপস টু ইউ। বিষয়টা হচ্ছে যে আমি সকালবেলা যখন আমার ঘুমটা ভাঙে, সবার আগে সেটা হচ্ছিল একেবারে সূর্যের আলো যখন হালকা আকাশে আসে, তখন আমার ঘুমটা ভাঙে। এবং আমার কাছে মনে হচ্ছিল যে আমি অনেক দিন এরকম একটা ঘুম দিইনি কখনো, এবং অনেক ফ্রেশ একটা ঘুম আমার থেকে চলে গেল। ঘুমটা ভাঙলো, আমার তখন কিছু মনে নেই যে কি হয়েছে। আমি দেখতে পেলাম যে আমি বারান্দায়, এবং বারান্দার একটা সাইডে আমি সেইভাবে হেলান দিয়ে আছি, অ্যাকচুয়ালি সেই সাইডটাতে যেখানে ওই মহিলাটা দাঁড়িয়ে ছিল। এবং আমি যখন দাঁড়িয়ে মানে হঠাৎ করে মাথায় আসে যে এটা কি, আমি এখানে কেন, আমার তো বিছানায় থাকার কথা। আমি আমার রুমে যাই, রুমে গিয়ে দেখি যে আমার মশারি ঠিকই খোলা, দ্যাট মিনস আমি বের হয়েছি। এরপর আস্তে আস্তে যখন আমি সামনের দিকে এগোতে থাকি, আমার আস্তে আস্তে মনে হতে থাকে, আমি রিমাইন্ডার করতে পারি যে আমার এগুলো হয়েছে। আমি দৌড় দিয়ে গিয়ে বাসার সবাইকে জানাই বিষয়টা। তো সবাই একেবারে মানে খুবই ফানিলি নাই কিছু কিছু বিলিভ করেছে, বাট লাস্টের কথাটা যেটা বললাম যে আমি বারান্দায় ছিলাম, এই জিনিসটা কেউ বিলিভ করেনি। তো সবাই একই ঘটনা তো আপনার বন্ধুর সাথে ঘটেছে? হ্যাঁ, এরকমই অনেকটা এরকমই একটা বলবেন। মানে আচ্ছা, সেই দিন যা হয়েছিল সেটা বলছি আরেকটা ঘটনা। যে তখন হচ্ছিল যে আমার বাসায় অ্যাকচুয়ালি কেউ ছিল না, আমি একাই ছিলাম বাসায়। তো আমার ফ্রেন্ডরা এসেছিল বাসায় বিকালবেলা। তো আমি আমার একটা ফ্রেন্ডকে থাকতে বলি, ও হচ্ছে প্রীতম, যে এসেছে এখানে। তো মানে যেহেতু একা ছিলাম, হালকা পাতলা ভয়টা পাই, সো ওকে থাকতে বলি। অ্যান্ড আমরা রাতে মুভি দেখছিলাম, ডিনারও সারলাম। এরপর আমার যতটুকু মনে পড়ে যে কারেন্ট গিয়েছিল 11টা না 11:30 কয়টার দিকে, 11:15টার দিকে, হ্যাঁ অনেকটা এরকম সময় কারেন্ট চলে যায়। এরপর আমাদের আইপিএসটা আনফরচুনেটলি তখনই মানে একেবারে সমস্যা যখন আসে সব একসাথেই আসে। আইপিএসটা তখনও ব্যাটারিটা ডাউন হয়ে যায়। আর আমাদের বাসের সিস্টেম যে 11টার পর থেকে কোনো মানে জেনারেটর চলে না। দ্যাটস ওয়াই আমি আর প্রীতম ডিসাইড করলাম যে আমরা বারান্দায় বসে গল্প করি। তো বারান্দায় বসে গল্প করছিলাম, আমি ইজি চেয়ারে ছিলাম। আমার একটা স্বভাব খারাপ যে মানে ইজি চেয়ারে বসলে আমার তাড়াতাড়ি ঘুম চলে আসে। তো আমি সেখানে বসে যে কখন গল্প করতে করতে ঘুমিয়ে গিয়েছে আমার খেয়াল নেই। এরপর
এরপর আমার মনে হয় প্রীতমের কাছ থেকে শোনাই বেটার। প্রীতম প্লিজ কন্টিনিউ। ওকে, আমি সিবাস একটু অ্যাড করি। মানে আমরা দুজন গল্প করছিলাম, তো এক পর্যায়ে আমি খেয়াল করলাম যে মানে আমি ঠিকই কথা বলছি, কিন্তু সিবাত চুপ। আচ্ছা। তো আমি খেয়াল করে দেখি যে সিবাত ঘুমিয়ে পড়েছে। তো এই সময় আমার আসলে একটু ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন ছিল। তো আমি সিবাতকে একটু মানে হালকা করে ডাক দিই, কিন্তু মানে সিবাত তখনও জাগে না। তো পরে চিন্তা করলাম যে কি দরকার ডাক দাও, আমি নিজে একটু ওয়াশরুমে যাই। তো তখনও কারেন্ট আসেনি, আমি একটু বলি। কারেন্ট আসলে আমি ওর রুমটা ছিল এরকম যে ওর রুম থেকে বের হয়ে ডাইনিং রুম, তারপর ওয়াশরুম। আচ্ছা। তো আমি সেদিকে এগিয়ে যাই। আমার হাতে মোবাইলের সাথে যে টর্চ থাকে ওই টর্চটা ছিল। তো আমি ওই টর্চটা জ্বালিয়ে সামনে যাই। তো ডাইনিং পার হয়ে আমি যখন ওয়াশরুমের সামনে যাই, যাওয়ার পরে ওয়াশরুমে ঢোকার জন্য ওয়াশরুমের দরজাটা খুলি, তখনই মানে এমন একটা জিনিস দেখি মানে যেটা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না কোনোভাবেই না। জিনিসটা দেখে আমি পুরো হতভম্ব। সেই জিনিসটা কি অনেকটা সিবাত যেভাবে বললো সেরকম ছিল? জি জি জি, মানে পরে যখন সিবাস সাথে কথা বলি তখন জিনিসটা ম্যাচ করে। জিনিসটা এরকম ছিল যে ওয়াশরুমে কমোডের উপরে একটা অবয়ব দাঁড়িয়ে আছে, মানে মনে হচ্ছিল এটা মানে মানুষের অবয়ব, মানে মনে হচ্ছিল এটা ধোয়া টাইপের কিছু একটা, মানে হালকা বাতাসে ভাসছে এরকম। তো আমি যখন জিনিসটা দেখি, দেখার পরে আমার ওখানে চোখ আটকে যায়, মানে আমি পুরো হতভম্ব। আমি কি করবো আমি বুঝতে পারছিলাম না। তো জিনিসটা মনে হচ্ছিল আমার দিকে তাকিয়ে আছে এবং খুব অ্যাগ্রেসিভ ভাবে তাকিয়েছিল। তো এক পর্যায়ে মনে হচ্ছিল জিনিসটা আমার দিকে সামনে এগিয়ে আসছে। আর এক সময় জিনিসটা মানে আমার দিকে এগিয়ে আসে, স্পিডটা খুব বেড়ে যায়। আর যখন আমাকে ক্রস করে তখন আমার শরীরে প্রচন্ড একটা ঠান্ডা বাতাস লাগে এবং খুব জোরে। আর এই বাতাসের কারণে আমি প্রায় 2 স্টেপ পেছনে সরে গিয়ে আমি মাটিতে পড়ে যাই। আচ্ছা। এবং তারপর পরে আমি মানে জ্ঞান হারিয়ে ফেলি। আর তারপরে সিবাত মনে হয় ভালো বলতে পারবে। আচ্ছা, এরপর আমি মানে ওকে যেভাবে দেখেছি, আমি তো ঘুমাচ্ছিলাম বারান্দায়। তো মানে সবচেয়ে অবাক করার বিষয় যে আসলে আমার ঘুমটা ভাঙে এভাবে, আমি শিওর যে আমার কাঁধে কেউ হাত রেখেছিল এবং হাত রেখে বলেছিল যে সিবাত ওঠ, কারেন্ট চলে এসেছে। তা আমি যখন মানে উঠে আমার মানে ঘুমানোর অবস্থা ছিল, মানে চোখ টোক একেবারে ডলতে আসি এবং আমি শিওর যে আমার পিছনে প্রীতম, যেহেতু প্রীতম আমাকে ডেকেছে আর বাসে তো আর কেউ নেই, সো ডাকার কেউ নাই। তো আমি চলে আসি, মানে এখান দিয়ে হেঁটে চলে আসছি বারান্দা দিয়ে, এবং আমি শিওর আমার পিছনে প্রীতম। তো আমি হেঁটে হেঁটে যখন যাচ্ছি সামনে, দেখি যে বাথরুমের সামনে প্রীতম। আচ্ছা। জিনিসটা দেখে আমি মানে সাথে সাথে চিৎকার দিই এবং আবার মনে হচ্ছিল যে আবার সেই আগে ঘটনাটা মনে হচ্ছিল যে প্রীতমের হয়তো এরকম কিছু একটা দেখেছে, যে কারণে এরকম অজ্ঞান হওয়ার তো কথা না। আমি ওকে অনেক জাগানোর চেষ্টা করলাম, বাট ওর কোনো প্রকারই জ্ঞান ফিরছিল না। পরে আমি কোনো কিছু উপায় না দেখে পাশে এক আঙ্কেল আন্টি ছিল, ওনাদেরকে ইনফর্ম করলাম। দেন ওরা এসে মানে প্রীতমের মুখে টুকে পানি দিলাম। প্রীতমের প্রায় আধা ঘন্টা সময় লাগলো, এরকম একটা সময় লাগলো সুস্থ হতে। ওর জ্ঞান ফিরলো। দেন ও আমাকে ইনফর্ম করলো যে বিষয়টা এরকম ছিল। এবং যখন আপনারা আলোচনা করছিলেন তখন দেখলেন যে দুজনের দেখা যে জিনিসটা সেটা হ্যাঁ মিলে যাচ্ছে। সো ওই বাসাতে আসলে ঝামেলা আছে তার মানে বোঝা বলা যেতে পারে।